বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যার যা যোগ্যতা আছে সে সেই ক্ষমতায় থাকবে। ক্ষমতা পেলেই যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময়ে দেখিনি। এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী, সে পুরুষ হোক বা নারী হোক, এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে। আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করতে নারী পুরুষ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তখনই কোনো সংস্কার সম্ভব। কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে পুরোপুরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, তাহলে কিভাবে সম্ভব আমাদের এই সংস্কার বাস্তবায়ন হওয়া? এবং এখানে আরো একটি বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলে যৌন কর্মকে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন। তাদের এই প্রস্তাবনা বা সুপারিশে আসলে মানবাধিকার লঙ্ঘনের সুর রয়েছে। কারণ দেখুন, আমরা এই ইতিপূর্বে জেনেছি যে এই ধরনের পেশাকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক এবং সামাজিক যে অবক্ষয় তৈরি হবে তার মাধ্যমে আলটিমেটলি এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। তাহলে এই যে বিপরীত যে নীতিমালা বা বিপরীত যে তাদের সুপারিশ, সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আর আমরা জানি যে আসলে পেশা বলতে কি বোঝানো হয়, যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দ্যে বা ইচ্ছায় গ্রহণ করে, এবং যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। আমার এই কমিশনের কাছে প্রশ্ন, কখনো কি আমরা দেখেছি কোন যৌনকর্মী মাথা উঁচু করে তার পরিচয় দিয়েছে? আদৌ কি কখনো সম্ভব? এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবে? কখনোই না। তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারি? বরং আমরা কি পুনর্বাসনের উদ্যোগ নিতে পারি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 1 লাখ বা তার সামান্য অধিক যৌনকর্মী রয়েছে। বিপরীত দিকে 25 লাখ মাদকাসক্ত ব্যক্তি রয়েছে। তো আমরা দেখতে পাই যে 25 লাখ মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য সরকার এবং বেসরকারিভাবে যত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই মাদকাসক্তি নিরাময়ের জন্য আমরা নানা ধরনের কর্মসূচি নিয়েছি, সেখানে মাত্র 1 লাখ যৌনকর্মীদের পুনর্বাসনের চিন্তা না করে বরং আমরা তাদেরকে এই সমাজে এই অনৈতিকতাকে ছড়িয়ে দেওয়ার যে পায়তারা চলছে, এটি অনেক বেশি অযৌক্তিক এবং অমানবিক। কারণ তাদেরকে পুনর্বাসন করে সম্মানজনক পেশায় আনার দাবি আসলে সেই সকল কর্মীদের নিজেদেরও। তো এক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানে যত ধরনের সুপারিশ পেশ করা হয়েছে তার যে অযৌক্তিক এবং বিতর্কিত সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে। এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে সমাজের সকল শ্রেণী এবং নারী পেশার নারীদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে যে কমিশন, এই কমিশনকে বাতিল করে পুনরায় নারী বিষয়ক কমিশন গঠন করতে হবে। আমরা আমাদের আজকের এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট এই দাবি পেশ করছি। আশা করছি খুব দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টরা এর বিতর্কের অবসান করবে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিতর্কিত বিষয়ের মাধ্যমে রাষ্ট্রকে অস্থির করে দেয়া এবং সংস্কারকে ব্যাহত করা, এই কাজ থেকে রাষ্ট্রকে মুক্ত রাখবে। আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম, এবং আমাদের দাবি পেশ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাকে আমরা এখানে আটকে দিই। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে একত্রিত হয়েছি। আমাদের দাবি, এই সমাজ সবার, এই সমাজে ধর্মকে বাদ দিয়ে এই সমাজ চলতে পারে না। সংস্কার হোক, কিন্তু ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ বজায় রেখে সংস্কার করা হোক। ধর্মবিদ, সমাজবিদ ও অভিজ্ঞদের মতামত নিয়ে নীতি নির্ধারণ করা হোক। এখন এই মুহূর্তে বক্তব্য রাখবে সম্মিলিত নারী প্রয়াসের সদস্য জয়েন্ট সেক্রেটারি সাহেল মুস্তারি। উপস্থিত আমাদের সকল সাংবাদিক ভাই এবং বোন যারা আছেন এবং আমাদের সুধীবৃন্দ যারা আছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসলে আমাদের একটা মৌলিক চাহিদা
অধিকার, এই মৌলিক চাহিদা নিয়ে যে জল্পনা কল্পনা বা নানা প্রোপাগান্ডা চলছে সেটার বিরুদ্ধে আমরা এসে দাঁড়িয়েছি, যেন আমরা নারীরা আমাদের যথাযথ অধিকার, আসলেই প্রাপ্য অধিকারটুকু অর্জন করতে পারি। আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের গল্প পড়তে গিয়ে একটা পড়েছিলাম, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে বিদেশি ভাষার পত্তন। আমি এই ডায়ালগটাকে একটু যদি অন্যভাবে বলি, আমরা যারা আছি আমাদের পরিচয়টা কি? আমি কি আসলে বাঙালি, না আগে নারী, না আমি আগে একজন মানুষ? যদি আমি মানুষ হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের বসবাস উপযোগী করে, এবং মানুষের যেই সব জিনিসগুলোতে সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ তাআলা সেই সমস্ত কিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন পৃথিবীটাকে। শুধু তাই নয়, একটা ওষুধের বোতল কিনতে গেলে যেখানে আমরা সেখানে ওষুধের ইনগ্রেডিয়েন্টসগুলো পাই, ওষুধ সেবনের পদ্ধতিগুলো পাই, আল্লাহ তাআলা কোরআনকে লাইফ অফ কোড হিসেবে দিয়ে দিয়েছেন, যেন আমরা ওই কোরআন অনুসরণ করে পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে ভোগ করে আমরা যেন দুনিয়া ও আখিরাতটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে পারি। কিন্তু বিধি বাম না মানুষই বাম, এখন আমরা সেটা দেখতে যাচ্ছি আর কি। আমাদের যে সম্মিলিত নারী প্রয়াস আজকে দাঁড়িয়েছি, নারী কমিশন যে সুপারিশ মালা দিয়েছে তার মধ্যে আমি অস্বীকার করব না, বেশ কিছু সুপারিশ আছে বেশ গ্রহণযোগ্য এবং নারীদের বান্ধব, কিন্তু তারা যে কাজটা করেছেন ছোট ছোট নারী বান্ধব এগুলোর সুপারিশগুলোর মাঝখানে এমন সব গর্হিত বা ধৃষ্টতার আচরণ দেখিয়েছেন যেটা কোরআনের সাথে বা আল্লাহর সাথে শিরক করার মতো। মানুষ যদি সৃষ্টি কোরআনের পাথে অনুসরণ করে চলাটাই হচ্ছে মানুষের একমাত্র উপায়। সেখানে নারী কমিশন কি বলে দিচ্ছে এগেনস্টে কোরআন, সেটা করা মানে হচ্ছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। আর একটা জিনিস দেখেন, ব্যালেন্স ডায়েটের কথা ডাক্তাররা প্রায়ই বলেন, ব্যালেন্স ডায়েটের কথা। ব্যালেন্স ডায়েট মানে এই না যে আমি সব খাবার একই পরিমাণে খাবো, এক কাপ ভাত, এক কাপ মাছ, সব একই সঙ্গে একই রকম ভাবে খাবো, তা না। সেটা হচ্ছে যে সুষম খাবার, যেটা যার শরীরে যতটুকু দরকার সেরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যালেন্স ডায়েটের মতো করে ব্যালেন্স করে দিয়েছে। একটা নারী কতটুকু পাবে, একজন পুরুষ কতটুকু পাবে, কে কতটুকু পেলে কার জন্য কতটুকু কল্যাণকর হবে, এবং ওসিয়তের ব্যাপারও আছে সেখানে। তো এইসব সবকিছু ডিঙিয়ে সমান অধিকার চাওয়ার তো কোনো যুক্তি আমি দেখি না। একজন পুরুষকে আমি দেখি সারাদিন বাজার করে, আমি আমার ঘরের কথাই বলছি, সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় আমি যা বাজার চাইছি বা সকালে যা বাজার চাইছি সেটা করে দিয়ে যাচ্ছে। একজন নারীকে এখানে পক্ষে সম্ভব? বা আমি যদি বলি যে না আমি অফিস যাচ্ছি, আমার হাজবেন্ডকে বললাম অফিস বাদ দিয়ে আমার বাচ্চা দেখাশোনা করার জন্য, ইজ ইট পসিবল? আল্লাহ তাআলা তো অধিকার ভাগ করে দিয়েছেন, দায়িত্বও ভাগ করে দিয়েছেন। এর মধ্যেই কল্যাণ আছে যে যতটুকু অধিকার আল্লাহ দিয়েছেন সেটাকে গ্রহণ করে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নেওয়া, এবং যতটুকু আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সেটা দায়িত্বর বরখেলাপ না করে এগিয়ে যাওয়া। আচ্ছা, আমি এখানে একটু বলতে চাই যে এখানে এই কমিশনে কয়েকটা অধ্যায়, হ্যালো না ওখানে পালি, আচ্ছা নারী কমিশনের তৃতীয় অধ্যায় আছে পরিবার, রাষ্ট্র ও পরিবারের সমানভাবে অধিকারে। তৃতীয় অধ্যায় আছে রাষ্ট্র ও পরিবারের সমানভাবে অধিকারে। অষ্টম অধ্যায়ে সকল বাধা ভাঙব, সম অধিকার আনবো। একাদশ অধ্যায় আছে সমান হিস্যা সমান অধিকার। পঞ্চদশ অধ্যায় আছে গণমাধ্যম নারী পুরুষের